Hello everyone, welcome to my platform. Today is 9th April 2025 and I am going to discuss about the important editorials and news published in Hindu as well as Anandabazar newspaper. Hopefully তোমাদের এই সিরিজটা দেখে কিছু ইমপ্রুভমেন্ট আসছে। তোমরা ট্রাই টু কানেক্ট দ্য ইভেন্টস এবং রেগুলার যদি তোমরা এটা দেখো তাহলে আমার মনে হয় যে তোমরা একটা ম্যাসিভ জায়গায় ইমপ্রুভমেন্ট করবে ইন ইউর নলেজ ডোমেন। সেটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টেও হতে পারে, ইংলিশের রেসপেক্টেও হতে পারে এবং ওভারঅল তোমাদের ওপিনিয়ন যে ডেভেলপমেন্ট হবে সেই রেসপেক্টেই কিন্তু এই ভিডিওগুলোকে অ্যানালিসিস করা। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস। এবং আমি wbcs 2020-তে যখন সিলেকশন পেয়েছিলাম এবং তার মাধ্যমে বর্তমানেও আমি wbcs এক্সিকিউটিভ হিসেবে কর্মরত, তখন কিন্তু আমি প্রথম দিকে ডেফিনেটলি আমার এই ইংলিশ এডিটোরিয়াল বা এডিটোরিয়াল অ্যানালিসিসগুলো পড়তে অসুবিধা হতো। বাট কারেন্টলি মানে সাবসিকুয়েন্টলি যখন আমি সেটাকে আমার একটা হ্যাবিট হিসেবে ডেভেলপ করেছিলাম তখন কিন্তু আই স্টার্ট কানেক্টিং দ্য ইভেন্টস, ক্রোনোলজিটা আমি বুঝতে পেরেছিলাম এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের জায়গাটাও ইমপ্রুভমেন্ট হয়েছিল। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল ডিসকাশন। প্রথম যে খবরটা দেখো এসছে, রাজ্যপাল বিল অনন্তকাল ফেলে রাখতে পারেন না। এর একটু কনটেক্সটটা বলে দিই এবং আজকে আমি হিন্দু নিউজ পেপার থেকে তোমাদেরকে এই এডিটোরিয়ালের ডিটেলসটা দেখাবো, কারণ আনন্দবাজারেও এই আর্টিকেলটা পাবলিশ হয়েছে বাট এখানে কিন্তু আর্টিকেল ওয়াইজ কনস্টিটিউশনাল অ্যাঙ্গেলটা খুব বেশি লেখা হয়নি। তো আমার মনে হয়েছে হিন্দুতে যেভাবে খবরটা ব্রিফ করেছে, এইটা হচ্ছে হিন্দুর যে নিউজ এডিটোরিয়ালটা আর্টিকেলটা ফ্রন্ট পেজে বেরিয়েছে সেটাকেই আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো। বাট আমি তোমাদের জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড বলে দিচ্ছি। প্রথমত আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো বিল আনতে চায় তখন সেই কি হয়, সেই বিলকে প্রথমে কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় পাস করাতে হয়। ঠিক সেই রাজ্যসভা এবং লোকসভায় যে বিল পাস হয় সেটা তারপরে যায় কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু কি করতে পারেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে আছে আইদার তুমি সেই প্রেসিডেন্ট সেই বিলটাকে অ্যাসেন্ট দিতে পারেন, অর্থাৎ সেই বিলটা তখন কিন্তু কনভার্টেড ইনটু দ্য অ্যাক্ট। অথবা প্রেসিডেন্ট কি করতে পারেন, সেই বিলটাকে রিকনসিডারের জন্য আবার পার্লামেন্টে পাঠাতে পারেন বা পার্লামেন্টে ব্যাক করাতে পারেন। অথবা প্রেসিডেন্ট কিন্তু সেই বিলটাকে উইথহোল্ড করে দিতে পারেন, অতএব উইথহোল্ড করতে পারেন, অর্থাৎ বিলটা কিন্তু ল্যাপস করে যাবে। সো দিস ইজ দ্য থ্রি পাওয়ার যেটা আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে থাকবে যখন একটা বিল কিন্তু প্রেসিডেন্টের কাছে যাবে আফটার ডিউলি পাসড থ্রু লোকসভা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রাজ্যসভা। অন্যদিকে স্টেটের ক্ষেত্রে কিন্তু কি হয়, স্টেট গভর্নমেন্ট যদি কোনো একটা চেঞ্জেস আনতে চায় তখন সেটা বিল হিসাবে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস হয় এবং কোনো স্টেটে পার্টিকুলার যদি কোনো স্টেটে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল থাকে, যেরকম যেটাকে বলা হয় বিধানসভা আর স্টেট লেজিসলেটিভ কাউন্সিলকে বলা হয় বিধান পরিষদ, এই দুটোই পাস করার পর সেটা কিন্তু গভর্নর অফ দ্য স্টেটের কাছে যায় এবং গভর্নর অফ স্টেটের কিন্তু সেখানে কি পাওয়ার আছে, গভর্নর কিন্তু সেখানে কিন্তু অ্যাসেন্ট দিতে পারেন, অর্থাৎ সেই বিলটি কিন্তু অ্যাক্ট হিসাবে কনভার্ট হতে পারে। আবার রিকনসিডারের জন্য সেটাকে তিনি কিন্তু ব্যাক করাতে পারেন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড কাউন্সিলে। ঠিক সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যদি এই যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আবার সেই বিলটাকে গভর্নরের জন্য পাঠায়, মানে রিটার্ন পাঠান সেকেন্ড টাইম, তখন কিন্তু গভর্নরকে কিন্তু সেই জায়গায় বিলে কিন্তু অ্যাসেন্ট দিতে হয়। আর একটা জায়গা কি, গভর্নর কিন্তু সেই বিলটাকে রিজার্ভ রাখতে পারেন কিসের জন্য, ফর প্রেসিডেন্সিয়াল অ্যাপ্রুভাল। ঠিক ফর প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল, অর্থাৎ তিনি কিন্তু সেই গভর্নর কিন্তু সেই বিলটাকে আমাদের সেন্ট্রাল লেভেলে যে প্রেসিডেন্ট আছে তার কাছে ব্যাক পাঠাতে পারেন যে আপনি ডিসিশন নিন কি করবেন। সো দিস ইজ দ্য কাইন্ড অফ থিং এবং গভর্নর এই যে পাওয়ারগুলো এক্সারসাইজ করছে এটা কিন্তু আন্ডার আর্টিকেল 200 অফ দ্য কনস্টিটিউশন। এবার আমরা যদি এই যে আর্টিকেলটা এটা যদি আমরা হিন্দুতে একবার খুলে নিই দেন উই ক্যান সি দিস ইজ দ্য আর্টিকেল। তো প্রথমত এই আর্টিকেলটা পড়ার সময় আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমরা একটা ফ্রেজাল ভার্ব দেখব। আমরা যদি হেডলাইনটা পড়ি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট পুলস আপ তামিলনাড়ু গভর্নর সেটস ডেডলাইন টু ক্লিয়ার দ্য বিলস। পুল আপ মানে কি, পুল আপ মানে কিন্তু হাইলাইট করা যে তুমি কোনো একটা ভুল কাজ করেছো, এটার মানে হচ্ছে পুল আপ করা, অর্থাৎ কাউকে বলা যে ইফ মানে ইউ হ্যাভ ডান সামথিং রং, কারেক্ট, টু রেকটিফাই সামওয়ান, এবং তাকে কিন্তু বকা যে বলা
রিমাইন্ড করা যে ইয়েস ইউ হ্যাভ ডান সামথিং রং। তো সুপ্রিম কোর্ট সেই জায়গায় দাঁড়িয়ে তামিলনাড়ু গভর্নরকে বলেছে আপনি যেটা করেছেন সেটা ভুল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ক্লিয়ার ডেডলাইন সুপ্রিম কোর্ট ফিক্সড করে দিয়েছে টু ক্লিয়ার দ্য বিল। এবার কনটেক্সটটা কি সেটা আমরা দেখব। তামিলনাড়ু যে স্টেট গভর্নমেন্ট, সেখানে দেখা যাচ্ছে বহুদিন ধরে 10টা বিল নিয়ে কিন্তু একটা কনসার্ন আসছে, এবং 10টা বিল কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে পাস হওয়ার পর তামিলনাড়ু গভর্নমেন্টের তরফ থেকে সেটা কিন্তু গভর্নরের কাছে পাস করানো হয়, এবং গভর্নর কিন্তু ইনডেফিনাইট টাইম পিরিয়ড ধরে সেই বিলটিকে কিন্তু রেখে দিয়েছিল, কোনো অ্যাকশন নেননি, এবং তারপর সেটা কিন্তু আমাদের প্রেসিডেন্টের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি এটাকে রিড করি, দেন দেখো সুপ্রিম কোর্ট অন টিউসডে স্ল্যামড তামিলনাড়ু গভর্নর R.N. Ravi's conduct অর্থাৎ তার বিহেভিয়ার অ্যাজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড ক্রিটিসাইজিং হিজ প্রলংড ইনঅ্যাকশন অন 10 কি বিলস। অর্থাৎ তামিলনাড়ু গভর্নমেন্টের 10টা যে বিল ছিল তার ওপর তার যে প্রলংড ইনঅ্যাকশন সেটার ওপর কিন্তু সুপ্রিম কোর্ট অভিযোগ তুলেছেন এবং আনকনস্টিটিউশনাল বিহেভিয়ার বলে অ্যানালাইজ করেছেন। দ্য কোর্ট নোটেড দ্যাট হি ফেল টু অ্যাক্ট ফর মান্থস বিফোর সুইফটলি রেফারিং দ্য বিলস টু দ্য প্রেসিডেন্ট। সো সুপ্রিম কোর্ট বলেছে ইট ইজ নাথিং বাট দ্য বাইপাসিং দ্য রেসপন্সিবিলিটি। তামিলনাড়ুর যে প্রেজেন্ট গভর্নর R.N. Ravi, তিনি কিন্তু বহুদিন ধরে 10টা বিলের ওপর কোনো রকম অ্যাকশন নেননি, না তিনি সেটাকে পাস করে রিব্যাক করিয়েছিলেন বিধানসভায়, না তিনি সেটাকে উইথহোল্ড করেছিলেন, না তিনি সেটাকে অ্যাসেন্ট দিয়েছিলেন, বরং তারপর সুইফটলি সেটাকে রেফার করে দিয়েছিলেন প্রেসিডেন্টের কাছে। এবং প্রেসিডেন্টের কাছে কখন রেফার করেছিলেন? অনলি আফটার দে ওয়ার রিপাস দ্য স্টেট লেজিসলেচার অ্যান্ড কেম আন্ডার দ্য জুডিশিয়াল স্ক্রুটিনি। অর্থাৎ যেখানে কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্টের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, স্টেট লেজিসলেচার আছে, তারা কিন্তু এই বিলটাকে পুনরায় পাস করিয়েছিল, এবং যখন গভর্নরের কাছে পাঠিয়েছিল গভর্নর সিম্পলি রেফার ইট টু দ্য প্রেসিডেন্ট। এবার টপ কোর্ট ডিম দ্য 10 bills to have received assent এবং ডিক্লেয়ারিং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর অ্যাকশন টু বি ভয়েড। কি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু যে অ্যাকশনটা নিয়েছিলেন এই 10টা বিলের ওপর, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং টপ কোর্ট বলেছে এই 10টা বিল কিন্তু আমরা ধরে নেব প্রেসিডেন্সিয়াল কনসেন্ট রিসিভ করেছে, অর্থাৎ সেই 10টা বিলকে কিন্তু অ্যাক্ট বলে ঘোষণা করা হয়েছে। এবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কি বলেছিলেন? যখন এই বিলটা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে গেছিল তখন তিনি কি করেছিলেন? অ্যাসেন্টিং টু অনলি 1, রিজেক্টিং 7 অ্যান্ড নট কনসিডারিং 2। অর্থাৎ দুটো বিলকে তিনি কনসিডারই করেননি, 7টা বিলকে তিনি রিজেক্ট করে দিয়েছিলেন, এবং শুধু একটা বিলে তার নিজের অ্যাসেন্ট দিয়েছিলেন। এমতো অবস্থায় সুপ্রিম কোর্ট বলেছে না, 10টা বিলই কিন্তু অ্যাক্ট হবে এবং অল দ্য থিংস ইজ ভয়েড। এবং এইটার সাথে সুপ্রিম কোর্ট কি বলেছেন? সুপ্রিম কোর্ট বলেছেন যে আর্টিকেল 200 কিন্তু একটা জুরিসপ্রুডেন্স আনতে হবে, এবং গভর্নরকে কিন্তু ওয়াইসলি আর্টিকেল 200কে ইউজ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলো, সুপ্রিম কোর্ট বলেছে ইট অলসো ফিক্সড টাইম লিমিটস। কিভাবে টাইম লিমিটস দিয়েছে? 1 to 3 months, 1 থেকে 3 মাসের মধ্যে একটা ডিসিশন আসতে হবে। কি? ফর গভর্নর্স টু টেক অ্যাকশন অন দ্য ফিউচার বিল। ফিউচারে কোনো যদি বিল আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে গভর্নরকে কিন্তু 1 থেকে 3 মাসের মধ্যে অ্যাকশন নিতে হবে। কোর্ট সেড দ্যাট গভর্নর মাস্ট বি এ ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলোসফার, নট এ হিন্ডারেন্স টু দ্য স্টেট। অর্থাৎ গভর্নরের কাজ কিন্তু স্টেটের কার্যকলাপকে ফেসিলিটেট করা, না কি হিন্ডারেন্স হিসেবে অ্যাক্ট করা। নাও দ্য গভর্নর ইজ ইনভিজড অ্যাজ এ স্যাগাসিয়াস কাউন্সিলর, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে যে এই বেঞ্চটা 2 বেঞ্চের একটা 2 জাজেস একটা বেঞ্চ ছিল সুপ্রিম কোর্টে, তারা এই ভার্ডিক্ট দিয়েছে। সেই বেঞ্চের জাজরা কে ছিল? JV পাদ্রিওয়ালা এবং আর মহাদেবন স্যার। এখানে জাস্টিস পাদ্রিওয়ালা বলেছেন কিন্তু হু অথর দ্য জাজমেন্ট অ্যান্ড সেড দ্যাট মিস্টার রবি অর্থাৎ গভর্নর অফ দ্য তামিলনাড়ু হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ রোড ব্লক by delaying action on the bills sent to him for consent by the assembly under article 200 of the constitution। অর্থাৎ আন্ডার আর্টিকেল 200 যখন কনস্টিটিউশনে তার কাছে পাওয়ার আছে, তিনি কিন্তু এটাকে ইনডেফিনাইট পিরিয়ডের জন্য ডেডলক হিসাবে ইউজ করতে পারেন না। আর্টিকেল গিভস এ গভর্নর 3 চয়েসেস। 200 আর্টিকেলে কিন্তু গভর্নরের কাছে 3টে চয়েস আছে। কি কি? অ্যাসেন্ট দিতে পারেন, উইথহোল্ড করতে পারেন তার অ্যাসেন্ট, উইথহোল্ড মানে কি? সমর্থন না করা, অর রিজার্ভ দ্য বিল ফর দ্য প্রেসিডেন্সিয়াল কনসেন্ট। এই জায়গায় দাঁড়িয়ে গভর্নর ক্যান নট ইনডেফিনিটলি ডিলে এক্সারসাইজিং হিজ অর হার ভয়েস। দ্য কোর্ট said once a bill is presented to the governor, he is under a constitutional obligation. That means
he must do the thing to opt for one or three choices, one of the three choices, তিনটে চয়েসের মধ্যে তাকে একটা চয়েস এক্সারসাইজ করতেই হবে in a proper time. সো দিস ইজ দ্য আর্টিকেল, এবং এখানে দেখো এটাই বলা হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে তামিলনাড়ুর যে চিফ মিনিস্টার MK স্ট্যালিন তিনি কিন্তু যে স্টেটমেন্টটা দিয়েছেন যেটাকে বলা হচ্ছে হিস্ট্রিক সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট ইজ এ ভিক্টরি ফর অল স্টেট গভর্নমেন্ট। স্ট্যালিন বলেছেন যে এই ধরনের যে ভার্ডিক্ট এটা কিন্তু প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের জন্য একটা ভিক্টরি। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল যেটা আমাদের হিন্দুতে পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে নিউ আধার অ্যাপ উইথ ফেসিয়াল অথেন্টিকেশন ইন টেস্টিং ফেজ বৈষ্ণব। এখান থেকে দাঁড়িয়ে আমরা আর একটা যে জায়গা দেখব সেটা হচ্ছে আর একটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে পুট আউট। পুট আউট মানে কিন্তু ইজ অলরেডি রেডি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুট আউটের মানে হচ্ছে রেডি টু ইউজ, মানে অলমোস্ট রেডি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুট আউটের মানে কিন্তু রেডি টু ইউজ। আর একটা পুট আউটের মানে হয় যেটা হচ্ছে এক্সটিংগুইশ করা, অর্থাৎ কোনো একটা ধরো জিনিস জ্বলছে সেটাকে নিভিয়ে দেওয়া, সেটাকেও কিন্তু পুট আউট বলে। কিন্তু যদি আমরা এই লাইনটা পড়ি তাহলে আমরা বুঝবো পুট আউট মানে এখানে কিন্তু রেডি টু ইউজ এই অর্থে ইউজ হয়েছে ওয়ার্ডটা। তো আমরা যদি রিড করি এখানে দেখা যাচ্ছে যে এই নিউ আধার অ্যাপ উইল বি put out by the Unique Identification Authority of India soon, Ministry of Electronics and Information Technology Ashwini Vaishnav said at an event in New Delhi on Tuesday. তো এখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে একটা নতুন আধার অ্যাপ কিন্তু ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা লঞ্চ করা হবে, এবং সেখানে কি থাকবে, কেন লঞ্চ করা হচ্ছে দেখো। দ্য অ্যাপ হ্যাজ এ রিভ্যাম্পড ডিজাইন, তার নতুনভাবে এখানে কিন্তু একটা ইমপ্রুভ ডিজাইন দেওয়া হবে, এবং সেখানে কিন্তু থাকবে একটা ফেশিয়াল রেকগনিশন ফিচার, এবং সেটা কি হবে টু সিকিউরলি শেয়ার আধার ডেটা উইথ হোটেল অ্যান্ড আদার রিকোয়েস্টিং এন্টিটিস উইদাউট দ্য নিড টু শেয়ার দ্য হার্ড কপি। আমরা অনেকেই জানি বিভিন্ন জায়গায় আজকে আমরা যে কোনো হোটেলে যাই, যদি আমি ফর এক্সাম্পল, তাহলে কিন্তু হোটেলে যখনই আমরা রিসেপশনে যাই দে সিক দ্য আধার, এবং আমাদের তখন হার্ড কপি আধার দিতে হয়। ইভেন আমরা যখন রেলে ট্রাভেল করি বা ফ্লাইটে ট্রাভেল করি তখন কিন্তু ভেরিফিকেশন হিসাবে আমাদের হার্ড কপি আধার, অরিজিনাল আধার কপি নিয়ে যেতে হয়। কিন্তু এই নতুন অ্যাপে কিন্তু সেই জায়গাটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি, এবং বলা হচ্ছে একটা ফেসিয়াল যে রেকগনিশন সিস্টেম থাকবে সেটার মাধ্যমেই কিন্তু আধার ডেটা শেয়ার হবে। কিভাবে? ইট উইল অ্যালাউ ইউজার্স টু অ্যাভয়েড শেয়ারিং এ ফিজিক্যাল আধার কার্ড অর দ্য ফটোকপি অফ দ্য আধার কার্ড অ্যাট এয়ারপোর্ট, হোটেল অ্যান্ড আদার প্লেসেস। সেই জায়গায় কি হবে? ইট উইল অ্যালাউ ওয়ান, এটা কাকে? একজন ইন্ডিভিজুয়ালকে সাহায্য করবে কিভাবে? টু ইউজ দেয়ার ফোন টু স্ক্যান এ কিউআর কোড, একটা কিউআর কোড থাকবে সেটাকে স্ক্যান করতে হবে, এবং দেয়ার ফেস টু ভেরিফাই দেয়ার আইডেন্টিটি, এবং সেখানে মুখ বা নিজেদের মুখের স্ক্যান হয়েই কিন্তু আধারের সাথে সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। দ্য কারেন্ট অ্যাপ is available to a closed group and will be rolled out widely after testing. এটা টেস্টিং ফেজে আছে, এবং সেটা কিন্তু খুব আর্লি বা খুব ইন দ্য ভেরি নিউয়ার ফিউচার ইট উইল গোয়িং টু বি লঞ্চ। তো এইটা হচ্ছে পুরো জায়গাটা, এবং এখান থেকে আমরা মনে রাখতে পারি আমাদের কারেন্ট যে ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মিনিস্টার কে আছে, অশ্বিনী বৈষ্ণব। তো কারেন্টলি এরপর আমি আনন্দবাজার নিউজ পেপারটা তোমাদেরকে দেখাবো, এবং সেখানে যে এডিটোরিয়ালগুলো আজকে পড়ার মতো আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। শুধুই বর্জন এটা পড়তে হবে না, বাকিগুলো যে জায়গাটা যাত্রাভঙ্গ নাটক, এটা আমেরিকার শুল্ক নিয়ে ডিসকাশন অলরেডি আমরা প্রচুরবার এটা পড়ে নিয়েছি। হোপফুলি তোমরা এটা নিজেদের মতো করে পড়ে নিও। বন্ধুত্বের প্রমাণ কোথায়, ভারত এবং ইউএসের একটা রিলেশন নিয়ে পড়েছে। আমি যেহেতু অনেকবার এই জায়গাটা ডিসকাশন করেছি আমি স্কিপ করলাম। আমরা যেটা পড়বো একটা এডিটোরিয়াল, দিস এডিটোরিয়াল, এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা সোশ্যাল অ্যাঙ্গেলে লেখা এডিটোরিয়াল, এবং আমাদের কারেন্ট যে গ্লোবাল সিনারিও যেখানে বিভিন্ন দেশে বিভিন্ন ভয়াবহ সমস্যা দেখা যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মানবিকতা বোধ কতটা জাগ্রত আছে সেই নিয়ে লেখক কিন্তু প্রশ্ন করেছেন। আমি এডিটোরিয়ালটা যেখান থেকে ইম্পর্টেন্ট সেটা পড়বো, তার আগে আমার মনে হলো কয়েকটা ডেটা খুব ইম্পর্টেন্ট তোমরা পড়ে রাখতে পারো ফর ইউর কারেন্ট অ্যান্ড দ্য স্ট্যাটিক নলেজ। সেটা হচ্ছে অর্থশাস্ত্রের দুনিয়ায় সব থেকে সুপরিচিত এবং শক্তিশালী ধারণা কোনটি, সে খোঁজ করেছিলেন অ্যাডাম স্মিথের এলিজেবেল হ্যান্ড বা অদৃশ্য হাতের কথা আসবে। অর্থাৎ এই অদৃশ্য হাত বা ইনভিজিবল যে হ্যান্ড, এই যেটার সাথে যদি এইভাবে কোয়েশ্চেন দেয় এটি কে মানে এই অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের সাথে কে যুক্ত, তখন উত্তর হবে কিন্তু অ্যাডাম স্মিথ। 1776-এ তার একটা বই বেরিয়েছিল, সেই অ্যাডাম স্মিথের লেখা বিখ্যাত বই, এটা স্ট্যাটিক জিকের জন্য ইম্পর্টেন্ট। সেই বইটার নাম হচ্ছে
অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। খুব ইম্পর্টেন্ট একটা বই, এই বইটার নাম তোমরা নোট ডাউন করে নিও। এই বইটায় কিন্তু অ্যাডাম স্মিথ দেখিয়েছিলেন মানুষকে অবাধভাবে নিজের স্বার্থ অনুসারে কাজ করতে দিলে এবং মুনাফা অর্জন করতে দিলে কিভাবে শেষ অবধি সমাজের পক্ষেও কল্যাণকর হয়। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যে জায়গায় লেখাটা হয়েছে, লেখক বলেছেন বর্তমান সময়ে তিনি বিশেষভাবে উপলব্ধি করছেন কারণ যে আমরা একটা বিপন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। স্বার্থপরতা আমাদের রাজনীতিকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। এখন প্রতিদিন দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দুঃসংবাদ মিলছে, ইতিহাসে যা খুব কম হয়েছে। কীরকম দুঃসংবাদ? রাশিয়া ইউক্রেন ওয়ার, পশ্চিম এশিয়ার অশান্তি প্রতিদিন অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। গোটা দুনিয়া জুড়ে গণতন্ত্রের পায়ের নিচে মাটি ক্ষয়ে যাচ্ছে, অর্থাৎ গণতন্ত্র আজ অবলুপ্ত। উত্থান ঘটেছে সর্বাধিপত্যকামী স্বৈরাশাসকদের, যারা শুধুমাত্র নিজেদের ক্ষমতা ও দাপটে আগ্রহী। সাধারণ মানুষের জন্য তাদের কোনো রকম সহমর্মিতা নেই এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, বাক স্বাধীনতার ওপর লাগাম পরানো হচ্ছে। তাহলে ফ্রিডম অফ স্পিচ, মানুষের ভয়েস, সেটাকে কিন্তু আমাদের দাবিয়ে দেওয়া হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশে সাধারণ মানুষের প্রতিবাদকে দমন করা হচ্ছে নির্দয় ভঙ্গিতে, অতি কঠোর পন্থায়। এই নিবন্ধটি যখন লিখছি, লেখক বলছেন তুরস্কে বিপুল দমনপীড়ন চলছে, বৈশ্বিক কার্যকরণ হদিশ রাখেন এমন পর্যবেক্ষকদের একাংশ বলবেন আরও অনেক বড় মাপের সংঘাত কিন্তু বিশ্ব দুনিয়ায় আসতে চলেছে অচির ভবিষ্যতে। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে এই বৈশ্বিক উথাল পাথাল গণতন্ত্রের ভূমিক্ষয়ের কারণ একাধিক। সেই কারণগুলি বিশ্লেষণ করা প্রয়োজন এবং অস্বীকার করার উপায় নেই। ডিজিটাল প্রযুক্তি এবং যন্ত্রমেধার উত্থানও সমস্যাটিকে বাড়িয়ে তুলেছে। অর্থাৎ আমরা এত মেকানিক্যাল হয়ে পড়েছি, এত ডিজিটাল টেকনোলজি, সেটা থেকে সত্যি এটা আমারও মনে হয় মানুষের যে সাধারণ ভালোবাসা, ছোট ছোট রেসপন্সিবিলিটি, সেই জায়গা থেকে আমরা অনেক বেশি মেকানিক্যাল হয়ে পড়েছি। আমরা এখন এমন প্রতিযোগিতার লড়াইয়ে নেমে পড়েছি, সেই জায়গা থেকে মানুষের মরাল জায়গাটা, ডিসেন্সির জায়গাটা, ছোট ছোট জিনিসেও যে ভালো থাকা যায়, ভালো লাগানো যায় এবং আমরা নিজেদেরকে ভালো রাখা, এটা ভুলে যাচ্ছি। এটা আমার ব্যক্তিগত মতামত এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে লেখকও সেই জায়গাটাই লিখতে চেয়েছেন এবং এই বড় কারণগুলিকে অবশ্যই বিশ্লেষণ করা, ভেঙে দেখা প্রয়োজন। এখানে দেখো নেক্সট জায়গাটা যেটা বলা হয়েছে, বিশ্বাস এবং সততার মতো মৌলিক নৈতিকতা এবং মূল্যবোধ অপরিহার্য, সেটা দেশ থেকে বা বিশ্ব থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকের এই বিপন্ন সময় এই কথাটি মনে রাখা অতি জরুরি এবং সততা, বিনয়, সহমর্মিতার মতো মানবিক গুণগুলির প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন, সেগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সহমর্মিতা মানে কি? সহমর্মিতা মানে কি শুধুই নিজের জাতি, বর্ণ, ধর্ম বা জাতীয়তার অংশীদার অন্যদের প্রতি সহমর্মী হওয়া? তা কিন্তু নয়। পৃথিবীর যে প্রান্তেই কোনো মানুষ যন্ত্রণায় থাকেন, সেটা গোটা দুনিয়ার জন্য দুঃখজনক বৈশ্বিক ট্র্যাজেডি, অর্থাৎ এটা একটা গ্লোবাল ট্র্যাজেডি হিসেবে আমাদের মনে রাখতে হবে। এই মুহূর্তে আমেরিকার কিছু মানুষের সঙ্গে যেমন আচরণ করা হচ্ছে, যেরকম কি যে ভঙ্গিতে বৈধ কাগজহীন ভারতীয়দের পায়ে শিকল বেঁধে দেশে পাঠানো হচ্ছে, সেটাও কিন্তু মৌলিক নৈতিকতার পরিপন্থী। অর্থাৎ আমেরিকা যে ধরনের স্ট্যান্ড নিচ্ছে, দ্যাট ইজ কমপ্লিটলি ইনহিউম্যান এবং সেখানে কিন্তু বেসিক মরালিটির জায়গাটাও কিন্তু নেই। কিন্তু সেটাকে সেটাকে একটা লজিক্যাল অ্যাসপেক্টে দাঁড়িয়ে বলা হচ্ছে ইট ইজ রাইট, বাট যদি আমরা হিউম্যান গ্রাউন্ডে দেখি, মরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ডে দেখি, তাহলে দিস ইজ রং। ভারতীয় হিসাবে আমাদের মনে রাখা প্রয়োজন, স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রতিষ্ঠার সময় ভারত এমন নৈতিকতা, মূল্যবোধের প্রবক্তা হিসাবে দুনিয়ার কাছে অগ্রগণ্য ছিল। অর্থাৎ ইন্ডিয়া ওয়াজ আ পায়োনিয়ার অফ দিস মরালিটি, এই যে বেসিক মূল্যবোধ, নৈতিকতা, এথিক্যাল গ্রাউন্ডে কিন্তু ভারত ছিল পায়োনিয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু জওহরলাল নেহেরুর যে বক্তৃতা, সেইখান থেকে এই যে নৈতিকতা ভিত্তিপ্রস্তর আমাদের দেশে স্থাপিত হয়েছিল। জওহরলাল নেহেরুর আগে রবীন্দ্রনাথ কিন্তু আমাদের মনে করিয়ে দিয়েছিলেন আমাদের দেশ মহামানবের সাগর তীরে, এভাবে তোমরা লিখতে পারো। জওহরলাল নেহেরু কবি নজরুল ইসলাম লিখেছিলেন ধর্ম, বর্ণ, জাতির ঊর্ধ্বে জাগরে নবীন প্রাণ। এই কোটেশনগুলো অবশ্যই তোমরা যারা ডেসক্রিপটিভ পরীক্ষা দিচ্ছ নিজেদের খাতায় ইনকর্পোরেট করবে। লাস্ট 1955-এ ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলন হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কি এসেছিল? নামের অরিজিনেশন। নাম কি? নন অ্যালাইড মুভমেন্ট। আমরা কাউর পক্ষ নেব না এবং আমরা নিরপেক্ষ লাইন থাকবো এবং সেই বান্দুং যে কনফারেন্স, সেখান থেকে দাঁড়িয়ে রাজনীতি এবং নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের কিন্তু গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর
স্থাপন হয়েছিল। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন আফ্রিকা, এশিয়ার সদ্য স্বাধীন বহু দেশের রাষ্ট্রনায়করা এবং তার কর্ণধার ছিলেন কিন্তু আমাদের দেশের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকার্ণো। যে ভারত একসময় আন্তর্জাতিকতার বার্তা প্রচারের ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল, সেই দেশ কিন্তু বর্তমানে সাম্প্রদায়িক রাজনীতি বিদ্বেষ ক্রমবর্ধমান, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দেশেও বিভিন্ন সময় দেখা যাচ্ছে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত অনেক সময় বলছেন যে পড়োশী রাষ্ট্রগুলোতেও আমাদের হিন্দুরা যেখানে সংখ্যালঘু তাদের ওপর অত্যাচার চলছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরও এই স্ট্যান্ড পয়েন্ট নিতে হচ্ছে। বাট সেখান থেকে লেখক কোশ্চেন করেছেন অন্য দেশ বা অন্য গোষ্ঠীর কোনো আচরণ যদি খারাপ হয়, সেই খারাপ আচরণকে কি নকল করতে হবে? ভারতের যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করেন তারা ঠিক এই কাজটি করছেন। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে আজ গোটা দেশে যখন সংঘাত আর শোষণের দাপটে ত্রস্ত, তখন আমাদের কর্তব্য নিজেদের সেই নৈতিক অবস্থানটিকে পুনরুদ্ধার করা, সব মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানো, নিজেদের বারংবার স্মরণ করিয়ে দিতে হবে যে কারো যন্ত্রণা দারিদ্র বঞ্চনা আসলে আমাদের সবার লজ্জা। কে লিখেছেন? বিশ্ব ব্যাংকের একজন মুখ্য অর্থনীতিবিদ এবং আমাদের ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা, তিনি এই এডিটোরিয়ালটা লিখেছেন। আমার ভীষণ ব্যক্তিগতভাবে এডিটোরিয়ালটা পড়ে ভালো লাগলো এবং আমার এটা মনে হয় আজকে সমাজের যে কোনো জায়গায়, কালকে আমি একটি খবর পড়লাম, জাস্ট ওয়ান্ট টু শেয়ার। উত্তরপ্রদেশে আমি এই নিউজটা তোমাদের কাছে আনিনি কারণ আমার মনে হয়েছে এটা পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট না, বাট আমরা এই এডিটোরিয়ালটা পড়ার পর যদি অ্যানালাইজ করি, তোমরা দেখবে, সার্চ করবে, উত্তরপ্রদেশে একটা ভয়াবহ গ্যাংরেপ হয়েছে এবং একটি মেয়েকে বারংবার ইনটক্সিকেট করা হয়েছে এবং সেখানে তার খাবারের সাথে ড্রাগ মিশিয়ে তাকে নেশাগ্রস্ত অবস্থায় মানে মাদকগ্রস্ত অবস্থায় বারংবার চ্যানেলাইজড ওয়েতে প্ল্যান্ড ওয়েতে গ্যাংরেপ করা হয়েছে, নট ফর ওয়ান টাইম বাট ফর এ স্প্যান অফ 7 days। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট ইজ কাইন্ড অফ আমাদের সোশ্যাল অবক্ষয়, আমাদের মানসিক অবক্ষয় এবং সামাজিক যে অবক্ষয় আমাদের সমাজে আসছে তারই এভিডেন্স এই ধরনের ঘটনা। তো উইথ দিস নোট চলো আজকে আমাদের হিন্দু এডিটোরিয়ালটা পড়া দরকার এবং আমার এই জায়গায় দাঁড়িয়ে আমার এখনও মনে হয় আমরা অনেক বড় হয়ে যেতে পারি জীবনে, আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি, কিন্তু আমাদের সব থেকে বড় জীবনের লক্ষ্য একজন ভালো মানুষ হওয়া। মানুষ ভালো হওয়া মানে এরকম না আমরা চাকরি করতে পারি, আমরা অর্থনৈতিক উপার্জন করতে পারি। আমার মনে হয় ভালো মানুষ হওয়া মানে সিম্প্যাথি এবং এমপ্যাথি। সিম্প্যাথির থেকেও আমার মনে হয় এমপ্যাথি এই ওয়ার্ডটা, এই যে জিনিসটা, এটা কিন্তু ট্রুলি আমাদের মধ্যে যদি ইনকর্পোরেটেড না হয় আমরা মানুষ হিসাবে হেরে যাব। তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে চলো আমি আজকের যে নেক্সট পোর্শনটা এডিটোরিয়াল অ্যানালিসিসটাই যাচ্ছি। দেখো, দিস ইজ দ্য এডিটোরিয়াল, হিন্দুর এডিটোরিয়াল। আমি দুটো এডিটোরিয়াল তোমাদের সাথে আজকে ডিসকাশন করব, একটা হচ্ছে রিজিওনাল রিভাইভাল আর একটা হচ্ছে গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন অফ দ্য হোম মিনিস্ট্রি। ঠিক, গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন অফ দ্য হোম মিনিস্ট্রি। আমি প্রথম এই আর্টিকেলটা দ্য গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন অফ দ্য হোম মিনিস্ট্রিটা পড়বো, ভীষণ ভালো আর্টিকেল আমার মনে হয়েছে, তো যেটা রিড করা যাক এবং প্রচুর ইনফরমেশন, অ্যাক্টের নাম তোমরা পড়বে, সেই অ্যাক্টের নামগুলো শর্ট ফর্মগুলো তোমরা লিখে রেখো এবং সেখান থেকে আমার মনে হয়েছে কোয়েশ্চেন আসতে পারে। প্রথমত দেখো, governments are often judged by how well they react, but true leadership is about how well they reform। অর্থাৎ বলা হচ্ছে গভর্নমেন্টকে আমরা জাজ করতে পারি কিভাবে, আমরা জেনারেলি জাজ করে থাকি যে সে কিভাবে রিয়াক্ট করছে কোনো পরিস্থিতি, সে কিভাবে সামলাচ্ছে, কিন্তু ট্রু লিডার কাকে বলে? ট্রু লিডার হচ্ছে সেই যে কিন্তু ট্রুলি কিভাবে রিফর্ম করছে, নিজেকে পরিবর্তন করছে, তার ওপরই দাঁড়ায়। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার সেটাও মনে হয় যে একজন কিভাবে রিয়াক্ট করছে তার থেকেও বড় কথা কোনো একটা অ্যাডভার্স সিচুয়েশন থেকে আমরা কি লার্নিং শিখছি এবং সেটা থেকে আমরা আমাদের যে জায়গাটা, শেখার জায়গাটাকে যদি খুলি এবং আমরা নিজেদেরকে ট্রান্সফর্ম করি, দ্যাট ইজ দ্য ট্রু থিং মানে ইন মাই ওপিনিয়ন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, মিনিস্ট্রিজ টেন্ডস টু এক্সেল ইন রেসপন্ডিং টু ক্রাইসিস সাচ এস ম্যানেজিং ডিজাস্টার, কন্ট্রোলিং কনফ্লিক্টস অ্যান্ড রিস্টোরিং ল অ্যান্ড অর্ডার। এবার বলা হচ্ছে যে জেনারেলি মিনিস্ট্রিরা কিন্তু এক্সেল করছে কিভাবে ক্রাইসিস রেসপন্ড করার ক্ষেত্রে, কিভাবে সে কোনো একটা ডিজাস্টারকে ম্যানেজ করছে, কিভাবে সে কোনো একটা কনফ্লিক্টকে কন্ট্রোল করছে, বা সে কিভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রিভাইভ করছে। রেস্টোর করা মানে কি? পুনরুদ্ধার করা। হোয়াইল নেসেসারি, দিস অ্যাপ্রোচ অনলি অ্যাড্রেসেস ইমিডিয়েট থ্রেটস উইদাউট
সিকিউরিং লং টার্ম সলিউশন। কিন্তু এই ধরনের অ্যাপ্রোচ আমাদের কিন্তু লং টার্ম সলিউশনের দিকে নিয়ে যায় না, বরং আমরা ইমিডিয়েট কোনো থ্রেটকে কীভাবে অ্যাড্রেস করছি সেই অ্যাপ্রোচ নিয়ে চলছে। রিফর্ম অন দি আদার হ্যান্ড শেপ গভর্নেন্স ফর দ্য ফিউচার, কিন্তু রিফর্ম কি করে, ফিউচার গভর্নেন্সকে কিন্তু শেপ দেয়। এখানে while Prime Minister Narendra Modi speaks of reform, perform and transform, he highlights the need for the structural reform rather than temporary fixes, অর্থাৎ টেম্পোরারি কোনো একটা জিনিসকে ফিক্স না করে আমরা যদি তার গোড়ায় গিয়ে তার স্ট্রাকচারাল রিফর্ম করি, দ্যাট ইজ দ্য মেন থিং। এবং দিস শিফট ইজ ভেরি মাচ ভিজিবল ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এবং এই শিফটটা আমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে দেখেছি, হুইচ ওয়াজ ট্র্যাডিশনালি সিন অ্যাজ এ ক্রাইসিস মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রিকে যে কাজ করতে হয় সেটা কিন্তু সেইগুলো দেখে আমরা মনে করতাম হোম মিনিস্ট্রি একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট মিনিস্ট্রি। সেখান থেকে হোম মিনিস্ট্রি নিজেকে ট্রান্সফর্ম করেছে কোথায়, স্টেপিং in when riots erupted, insurgency escalated or state faced governance failure, অর্থাৎ মিনিস্ট্রির কাজ কখন আসতো, যখন কোনো একটা জায়গায় দাঙ্গা বেঁধে যেত, কখনো ইনসার্জেন্সি আসছে বা কখনো কিন্তু স্টেট গভর্নেন্সের ফেলিওর আসছে, বাট ইটস ইন্টারভেনশন ওয়ার অফেন রিয়াক্টিভ, ট্যাকলিং আনরেস্ট রাদার দ্যান প্রিভেন্টিং ইট থ্রু দ্য ইনস্টিটিউশনাল রিফর্ম, অর্থাৎ শুধুমাত্র একটা আনরেস্টকে ট্যাকেল করার জন্য অ্যাজ ইফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ছিল। বাট দ্য নিউ ফোকাস কি, ইন রিসেন্ট ইয়ার্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ ফান্ডামেন্টালি ট্রান্সফর্ম ইটসেলফ, গোড়া থেকে নিজেদেরকে ট্রান্সফর্ম করেছে, মুভিং ফ্রম ক্রাইসিস রেসপন্স টু বিল্ডিং এ স্ট্রাকচার্ড সিকিউরিটি আর্কিটেকচার। ঠিক, ইট নাও ফোকাসেস অন স্ট্রেংথেনিং কাউন্টার টেরর ল, মডার্নাইজিং এজেন্সিজ, অ্যাডপ্টিং টেকনোলজি অ্যান্ড ইম্প্রুভিং ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন, অর্থাৎ এই জায়গাগুলোর ওপর কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অলরেডি কাজ করে ফেলেছে। ফ্রম লেজিসলেটিভ ওভারহলস to institutional restructuring, the ministry is preempting threats, ensuring that India's internal security is future ready, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এইভাবে নিজেকে মডিফাই করেছে। দেয়ারফর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইজ নাও এনশিওরিং দ্যাট আমাদের অন্তর যে সিকিউরিটি, দেশের যে ইন্টারনাল সিকিউরিটি সেটা কিন্তু ফিউচার রেডি। নাও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইজ দ্য ব্যাকবোন, অর্থাৎ ব্যাকবোন মানে কি, যেটা হচ্ছে মানে মেন ভিত্তি, ব্যাকবোন অফ ইন্ডিয়াস ইন্টারনাল সিকিউরিটি এবং ফেডারেল গভর্নেন্স। আনলাইক মেনি কান্ট্রিজ দ্যাট ডিভাইড সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইন্টিগ্রেটস দেম, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে সিকিউরিটি এবং একটা দেশের যে শাসন প্রণালী অর্থাৎ গভর্নেন্স সেটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। Now, the Indian Constitution empowers Ministry of Home Affairs through key article 355, 256, 356, ensuring central state coordination on the security matters, অর্থাৎ সিকিউরিটি মেনটেন করার জন্য ইন্টার স্টেট কোঅর্ডিনেশন, সেন্ট্রালের সাথে স্টেট গভর্নমেন্টের কোঅর্ডিনেশন ম্যান্ডেটরি, এবং সেই জায়গায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স is very responsible. Ministry of Home Affairs growth has largely been shaped by security challenges of the day. The rise of terrorism and insurgency since 1980 led to increased security spending. সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলা হয়েছে যে 1980s সময় থেকে যেভাবে ইন্ডিয়াতে টেরোরিজম এবং ইনসার্জেন্সি বেড়েছে, দ্যাট অ্যাকচুয়ালি ট্রিগার্ড দ্য ইনক্রিজ সিকিউরিটি স্পেন্ডিং ইন দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। পাঞ্জাবের মিলিটেন্সি, কাশ্মীরের টেরোরিজম, মায়োইস্ট ভায়োলেন্স রিকোয়ার্ড দ্য ডিরেক্ট ইন্টারভেনশন। কেন? স্টেট পুলিশ স্ট্রাগল টু কন্টেন দিস থ্রেট, অর্থাৎ স্টেট পুলিশ যেখানে ব্যর্থ হয়ে গেছে সেখানে কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে কিন্তু সিকিউরিটির ক্ষেত্রে মাঠে নামতে হয়েছিল। মেনি স্টেটস ওয়ার স্লো টু মডার্নাইজ দেয়ার পুলিশ রিফর্ম, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের রিলাই করতে হয়েছে, ইনক্রিজিং দ্য রিলায়েন্স অন দ্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, যেরকম আসাম রাইফেল, বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র বিমা বল, সশস্ত্র সীমা বল, যেটা কোথায় থাকে, সশস্ত্র সীমা বল ইন্ডিয়া এবং নেপালের বর্ডারে। তো এই সমস্ত যে সেন্ট্রাল আর্ম ফোর্স তাদেরকে কিন্তু আমাদেরকে ফিল্ডে আসতে হয়েছে। নাও রিলায়েন্স অন দ্য র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাপ অফ দ্য সিআরপিএফ ফর রায়ট কন্ট্রোল ইজ ওয়ান এক্সাম্পল। আমরা জানি বিভিন্ন জায়গায় দেশে যখন রায়ট কন্ট্রোল করতে হয় তখন এদের কী রোল। ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট, শ্রমিকদের যে সমস্ত বিক্ষোভ এবং শিল্প জগতের যে বিক্ষোভ সেগুলো যখন 1970 বা 80s প্রচণ্ড প্রমিনেন্ট হয়, দ্যাট ট্রিগার দ্য ক্রিয়েশন অফ দ্য সিআইএসএফ স্পেশালাইজড টাস্ক ফোর্স, যেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জায়গায় কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে
সেভ করবে এবং পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল এবং কেরালার যে ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট সেটার প্রেক্ষাপটে সিআইএসএফকে তৈরি হতে হয়েছিল। এরপর মিনওয়াইল অ্যাডমিনিস্ট্রেটিভ রিস্ট্রাকচারিং স নর্থ ইস্ট অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস সেপারেটেড ফ্রম দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আরও একটা জায়গা যে সমস্ত দেখো ফর নিয়ারলি 4 ডিকেডস অর্থাৎ 40 বছর ধরে ইন্ডিয়া 3 মেজর সিকিউরিটি হটস্পট, আমাদের 3টে কান্ট্রির যে জোন আছে যেখানে সিকিউরিটি ভীষণভাবে দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কাশ্মীর, নর্থ ইস্ট, সেন্ট্রাল ইন্ডিয়া যেখানে নকশাল এরিয়া আছে ডমিনেটেড দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স প্রায়োরিটি, কস্টিং থাউজেন্ড অফ লাইফ। ঠিক, the lives of nearly 36,000 personnel and an equal number of civilians have been lost, with the security forces largely turning their focus on this conflict zone. অর্থাৎ 40 বছরে, বিগত 40 বছরে ইন্ডিয়ার যে সমস্ত জায়গা আছে মেনলি নকশাল এফেক্টেড এরিয়া, কাশ্মীর, নর্থ ইস্টার্ন এরিয়া, সেই সমস্ত জায়গায় কিন্তু দাঁড়িয়ে দেখা গেছে যে প্রায় 36,000 সিকিউরিটি পার্সোনেল মারা গেছে, সিভিলিয়ান মারা গেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্ন ইজ এ ভেরি বিগ কনসার্ন। এরপর ফোকাস অন দ্য ইনসার্জেন্সি, টেরোরিজম, বর্ডার সিকিউরিটি হ্যাজ মেন্ট দ্যাট আদার ক্রিটিক্যাল এরিয়াস সাচ অ্যাজ পুলিশ মডার্নাইজেশন, agency coordination, narcotics control, technology adoption, disaster management, federal governance have received less attention. এই সমস্ত প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে দেখা গেছিল বিগত জায়গায় কিন্তু এগুলোর ওপর কিন্তু খুব বেশি অ্যাটেনশন দেওয়া হয়নি। ফ্রিকুয়েন্ট লিডারশিপ চেঞ্জ হয়েছিল হিস্টোরিক্যালি, আমরা দেখেছি বারবার কিন্তু আমাদের যে প্রাইম মিনিস্টারশিপ সেটা কিন্তু বারবার চেঞ্জ হয়েছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেছিল যে হ্যাঁ ফ্রিকুয়েন্ট দেখো আমাদের লিডারশিপ চেঞ্জ হয়েছে, দ্যাট অ্যাফেক্টেড দ্য হোম মিনিস্ট্রির পলিসি মেকিং। অর্থাৎ দেখো ইন্দিরা গান্ধীর যে 3টে টার্ম এবং রাজীব গান্ধীর সময় দেখো আমরা 4 হোম মিনিস্ট্রি চেঞ্জ হয়েছিল, হোম মিনিস্টার চেঞ্জ হয়েছিল, কিন্তু পিভি নরসিংহ রাওয়ের সময় আবার এবং অটল বিহারী বাজপেয়ী যখন আমাদের প্রাইম মিনিস্টার ছিল তখন আমরা দেখেছিলাম একজন সিঙ্গেল হোম মিনিস্টার ছিল থ্রু আউট দ্য টেনিউর। আবার মিস্টার মোদির যখন এখন টার্ম হচ্ছে সেখানেও আমরা দেখেছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে কিন্তু ওয়ান সিঙ্গেল মিনিস্টারের আন্ডারে এখনও আমাদের হোম মিনিস্ট্রি রান করছে, এবং সেটার জন্যই কিন্তু একটা সময় পাওয়া যাচ্ছে টু রিভাইভ অ্যান্ড টু স্ট্র্যাটেজাইজ দ্য লং টার্ম ভিশন এবং ইন্টারনাল সিকিউরিটি এবং গভর্নেন্সকে ঠিক করার জন্য। এবং লাস্ট দেখো এই জায়গাটায় রিফর্মস অ্যান্ড এ শিফট ইন দ্য রেসপন্সেস, এখানে খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু ইম্পর্টেন্টলি পড়ো। দেখো বলা হয়েছে অন দ্য লেজিসলেটিভ ফ্রন্ট যে সমস্ত আইনের ওপর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে দেখো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আর্লি রেসপন্সেস ওয়ার লার্জলি ইভেন্ট ড্রিভেন। কি দ্য টেরোরিস্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট, টাডা অ্যাক্ট, TADA অ্যাক্ট, টেরোরিস্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ অ্যাক্ট, এটা কখন এনাক্ট হয়েছিল? আফটার পাঞ্জাব ইনসার্জেন্সি। পোটা অ্যাক্ট, প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট, আফটার 2001 পার্লামেন্ট অ্যাটাক, এবং NIA Act, National Investigation Agency Act was formed after 26/11 মুম্বাই অ্যাটাক। এইগুলোর পর একটা লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছিল। দিস ল দো critical were reactive and reactions rather than being a part of the structured security framework. এরপর কি বলা হয়েছিল? Since 2019 over 27 legislative reforms have established a strong security jurisprudence shaping the law enforcement and the national stability. Now these include transformative changes in terror jurisprudence, Kashmir integration and the criminal justice system. এই লগুলো তৈরি করার মাধ্যমে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে কিন্তু একটা প্রপার লেজিসলেটিভ ব্যাকিং দেওয়া হয়েছিল। দ্য আইডিয়া অফ হোল অফ গভর্নমেন্ট নাও ড্রাইভস এ মাল্টি এজেন্সি অ্যাপ্রোচ ওয়্যার লেজিসলেটিভ প্রভিশনস আর ব্যাকড বাই অপারেশনাল স্ট্রেংথেনিং। এরপর দেখো দ্য কারেন্ট হোম মিনিস্ট্রি হ্যাজ স্ট্রেংথেন্ড টেরর জুরিসপ্রুডেন্স, অ্যামেন্ডিং দ্য NIA Act and Unlawful Activities Prevention Act, UAPA Act, very important, by defining terrorism in the Indian criminal law. এতদিন পর্যন্ত হোয়াট ইজ টেরোরিজম এটা প্রপারলি ডিফাইন ছিল না, এবং কারেন্টলি সেটার কিন্তু ডেফিনেশন দেওয়া হয়েছে ইন দ্য লেজিসলেটিভ টার্ম। বাট অ্যাট দ্য সেম টাইম দিস হ্যাজ বিন কমপ্লিমেন্টেড বাই স্ট্রেংথেনিং অ্যান্ড এক্সপ্যান্ডিং NIA, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে এক্সপ্যান্ড করা হয়েছে, ক্রিয়েটিং টেকনোলজি ডেটাবেস, রিভ্যাম্পিং দ্য মাল্টি এজেন্সি সেন্টার, এবং প্রমোটিং এ ডিউটি টু শেয়ার ইন্টেলিজেন্স কালচার। আমাদের ইন্টেলিজেন্স শেয়ারিং মেথডোলজিকে অনেক রোবাস্ট করা হয়েছে। সিমিলারলি আমরা জানি খুব রিসেন্টলি 3টে নতুন ল নিয়ে আসা হয়েছে, ইয়ার ওল্ড IPC, CRPC এবং এভিডেন্ট অ্যাক্টকে রিপ্লেস করে। সেই 3টি ল কি? ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম হ্যাজ বিন এনাক্টেড বাট দেয়ার ফাউন্ডেশন ওয়াজ লেড মাচ আর্লিয়ার।
এরপর যে জায়গাটায় দাঁড়ানো হয়েছে 2019 সালে দেখো ফার্স্ট টাইম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে বাজেট অ্যালোকেশন করা হয়েছিল 1 লাখ করোড়। 2025-এ বাজেট অ্যালোকেশন হ্যাজ সার্জ টু 2.33 লাখ করোড়, হিউজ, যেটা কিন্তু গভর্নমেন্টকে রিফ্লেক্ট করছে কি গভর্নমেন্টস ফোকাস অন ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড মডার্নাইজেশন। এরপর ইম্প্যাক্ট অন দ্য গ্রাউন্ড, কি ইম্প্যাক্ট দেখা যাচ্ছে? দিস নিউ অ্যাপ্রোচ হ্যাজ লেড টু এ সিগনিফিকেন্ট রিডাকশন ইন ভায়োলেন্স অ্যাক্রস কাশ্মীর, নর্থ ইস্ট অ্যান্ড নাকশাল অ্যাফেক্টেড এরিয়া। আর্টিকেল 370 রিভোক করার পর কিন্তু দেখা গেছে নর্থ ইস্টে পিস এসছে, ডুয়াল স্ট্র্যাটেজি অফ এ ফিলিং আপ অফ সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ভ্যাকিউম ইন দ্য নক্সাল অ্যাফেক্টেড রিজিয়ন হ্যাভ কালেক্টিভলি ট্রান্সফর্ম ইন্ডিয়াস ইন্টারনাল সিকিউরিটি ল্যান্ডস্কেপ। লাস্ট, কমন যে সমস্ত কনফ্লিক্ট প্রোন এরিয়া আছে সেখানে কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি এসছে, ফুল ইন্টিগ্রেশন এসছে, ইকোনমিক গ্রোথ এসছে। ভায়োলেন্স অ্যাক্রস দিস 3 মেজর হটস্পট has declined by 70%. Incidents of stone pelting in Kashmir have declined. এরপর যে জায়গাটায় বলা হচ্ছে নকশাল স্ট্রং হোল্ডস আর উইটনেসিং সোশ্যাল ট্রান্সফরমেশন, নকশালরা কিন্তু সমাজের মূল স্রোতে জয়েন হতে শুরু করেছে। লাস্ট, Ministry of Home Affairs has evolved from a crisis response body to a structured pro-reactive institution by shifting from a reactionary intervention to strategic reform. And last, it has strengthened India's internal security architecture and built a future-ready governance framework. The Ministry of Home Affairs is now preempting threats rather than merely responding to them, shaping India's internal security for the years ahead. সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এবং অনেকগুলো লেখার প্যাটার্ন আছে যেটা থেকে আমার মনে হয় তোমরা কিন্তু বেশ ভালোভাবে জানতে পারবে। লাস্ট আমি কুইকলি একটা জায়গা বলে দিচ্ছি, যেটা বিমস্টেকের যে সামিটটা হলো 6th ফেজ, সেখান থেকে কি লেখা হয়েছে দেখো, রিজিওনাল রিভাইভাল। বে অফ বেঙ্গলের চারপাশে যে সমস্ত নেশন আছে তার যে রিভাইভাল হয়েছে, ইট ইজ দ্য এভিডেন্ট অফ দ্য সাকসেসফুল ইভেন্ট অ্যাট দ্য 6th বিমস্টেক সামিট। এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে লাস্ট উইকে বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন সামিট, দ্য 6th was brought the leaders of the 7 neighboring countries through Bangkok at the time of global turbulence. যখন সারা বিশ্বে গ্লোবাল টার্বুলেন্স দেখা যাচ্ছে সেখানে 7টা দেশের যে সমস্ত লিডাররা বিমস্টেক সামিট অ্যাটেন্ড করে ব্যাংককে। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি টু রিইগনাইট দ্য রিজিওনাল গ্রুপিং আফটার ইয়ার্স অফ স্ট্যাটিস, অর্থাৎ বহু দীর্ঘদিনের যে স্তব্ধতা নিস্তব্ধতা সেই জায়গা থেকে বেরিয়ে রিজিওনাল গ্রুপিংকে কিন্তু এটা কিন্তু উদ্বুদ্ধ করেছে, রিইগনাইট করেছে। অরিজিনালি কাস্ট অ্যাজ এ ব্রিজিং মেকানিজম বিটুইন সাউথ এশিয়ার সার্ক এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, অর্থাৎ আসিয়ান এবং সার্কের মাঝখানটায় ব্রিজের কাজ করছে এই বিমস্টেক সামিটটা। নাও বলা হয়েছে আফটার দ্য কোল্যাপস অফ দ্য ইন্ডিয়া পাকিস্তান টাইজ পোস্ট 2014 সার্ক কিন্তু হ্যাজ মেড এ লিটিল ইম্প্রুভমেন্ট। কারণ ইন্ডিয়া এবং পাকিস্তান যে মুহূর্তে তাদের মধ্যে যে সম্পর্কটা কোল্যাপস হয়ে গেছে, সার্ক কিন্তু আর সেইভাবে পারফর্ম করতে পারছে না এবং সেখানে লিটিল ইম্প্রুভমেন্ট হয়েছে। whereas the micro grouping of Bangladesh, Bhutan, India, Nepal ran aground after the Bhutanese parliament rejected the motor vehicle agreement between them. আমরা এটা পরে তোমাদের একটা ডিসকাশন করে দেবো, তোমরা নিজেদের মতো করে সার্চ করো, এটা নিজেদের মতো করে আমাকে কমেন্ট সেকশনে জানিও। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল একটা মোটর ভেহিকেল এগ্রিমেন্ট ছিল, সেটা কি? সেটা কিন্তু অ্যাকচুয়ালি এম টু ক্রিয়েট দ্য রুট কানেক্টিভিটি বা ইন রোড কানেক্টিভিটি, সেটা কিন্তু ইন্ডিয়া খুব স্ট্রংলি এর ফেভারে ছিল, বাট ভুটান কিন্তু সেটা চায়নি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই এগ্রিমেন্টটা বাস্তবায়ন হয়নি। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ নিউ দিল্লি হ্যাজ ইনভেস্টেড ইন বিমস্টেক। এরপর while the objective of having a summit every 2 years was derailed by the COVID-19 pandemic, what is important is that summit was held in spite of a possible derailment after the earthquake in Myanmar and Thailand. বলা হচ্ছিল কোভিড-19 এর সময় বারবার বিমস্টেকের মিটিং পোস্টপোন হচ্ছিল, এমতো অবস্থায় যেখানে মায়ানমার এবং থাইল্যান্ডে খুব মানে কিছুদিন আগেই যেখানে আর্থকোয়েক হয়েছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিমস্টেকের মতো সামিটকে হোস্ট করা ইট ইজ এ বিগ চ্যালেঞ্জিং এবং সেই জায়গা থেকে এটা কিন্তু ডিরেল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়েও এই মিটিংটা কিন্তু হয়েছে। বাট দ্য সামিট প্রুভড ইউজফুল গিভেন দ্য নাম্বার অফ এগ্রিমেন্টস অ্যান্ড এরিয়া অফ কোঅপারেশন। যে ধরনের এগ্রিমেন্ট হয়েছে, কোঅপারেশন হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিমস্টেকের মিটিংকে আমরা একটা ফ্রুটফুল মিটিং বলে ধরে নিতে পারি। দিস ইনক্লুড বিমস্টেক চেম্বার অফ কমার্স অ্যান্ড দ্য ওয়ার্ক অন দ্য ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড ট্রাইল্যাটারাল হাইওয়ে দ্যাট উইল কানেক্ট ইন্ডিয়া নর্থ ইস্ট রিজিয়ন, বিল্ড এ বিমস্টেক হাব.
মানে ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড কিন্তু হাইওয়ের ওপর কাজ করার জন্য কমিটেড হয়েছে এবং সেটা হলে নর্থ ইস্টার্ন কানেক্টিভিটি অফ ইন্ডিয়ান স্টেট এটা ইনক্রিজ হবে। বিমস্টেক রিজিয়ন ইজ প্রোন টু ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড বিল্ডিং এ জয়েন্ট মেকানিজম ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ইজ অলসো ক্রিটিক্যাল। এন্টায়ার বিমস্টেকের যে কান্ট্রিগুলো সেখানে কিন্তু ন্যাচারাল ডিজাস্টার, আর্থকুয়েক, ফ্লাড এগুলো হয় এবং সেখানে জয়েন্ট কোপিং মেকানিজম আমরা যদি অ্যাডাপ্ট করি সেটা খুব ভালো এবং সেই বিষয়ে কথা হয়েছে। আর একটা যে বিষয়ে কথা হয়েছে সেটা হচ্ছে নেগোশিয়েটিং দ্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং কাস্টম এগ্রিমেন্ট, যেটা কিন্তু আমাদের ট্রেডকে বাড়াবে এবং সেটা কিন্তু আর among other plans outlined in a Vision 2030 document that was adopted. বিমস্টেকের মিটিংয়ে এই ডকুমেন্টসগুলোকে অ্যাডপ্ট করা হয়েছে। লাস্ট, অ্যাপার্ট ফ্রম দ্য মাল্টিল্যাটারাল আউটকাম, আমরা যদি ইন্ডিয়ার রেসপেক্টে দেখি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুসের সাথে মিটিং করেছে এবং সেটা কিন্তু কি result, put aside months of acrimony and aired their grievances over the treatment of minorities, border killing and former Prime Minister Sheikh Hasina stay in India. যখন বাংলাদেশে মাইনরিটিসদের ওপর অত্যাচার হয়েছে, বর্ডারে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে প্রচুর ম্যাসিভ কিলিং হয়েছে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বর্তমানে ইন্ডিয়াতে আছে, সেই অবস্থায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের সাথে যে কথা বলেছে এবং বহু দিনের জমে থাকা যে অ্যাক্রিমনি অর্থাৎ তিক্ততা সেটা ভুলে গেছে, ইট ইজ এ রিয়ার অপরচুনিটি। এরপর যেটা বলা হয়েছে, মিস্টার মোদির অ্যাডভাইস দ্যাট রেটোরিক মাস্ট বি অ্যাভয়েডেড বিটুইন নেইবার্স ইজ ইম্পর্টেন্ট এবং মাস্ট বি ফলোড ইন ঢাকা অ্যান্ড দিল্লি। মিস্টার মোদিজ মিটিং উইথ নেপাল লিডার কেপি ওলি came after months of tension over India's refusal to issue Mr. Oli অ্যান্ড ইনভাইট। এতদিন পর্যন্ত ইন্ডিয়া কিন্তু মিস্টার ওলিকে অফিসিয়ালি ইনভাইট করতে চাইছিলেন না, তারপরে জানি এবং তারপরে দীর্ঘ একটা টেনশন পিরিয়ডের পর মিস্টার মোদির সাথে নেপালের লিডারের কথা হয়। ইট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট থিং এবং ইট ইজ হোপ দ্যাট দিস এক্সচেঞ্জেস উইল লিড টু অ্যান early visit and the resolution of the issues. The inclusion of Myanmar Prime Minister was a special gesture by the BIMSTEC grouping and it is hoped that Mr. Modi's counsel to Mr. Yunus on restoring democratic process in the Myanmar and the Bangladesh will be heeded. এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারে যে সমস্ত পলিটিক্যাল ক্রাইসিস আছে দ্যাট উইল বি রিজলভ ভেরি সুন। লাস্ট, এই জায়গাটি ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট মেম্বার স্টেটস ফোকাস অন দ্য গ্রুপস cohesion and sustainability so that BIMSTEC is not allowed to atrophy the same way the SARC did. এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে সার্ক যে ভুলটা করেছে, সার্কের যখন যে বর্তমান অবস্থা, আমরা আশা করব যে সার্কের মতো অবস্থা যেন বিমস্টেকে না হয় এবং বিমস্টেক যেন তার রিজিওনাল যে স্টেবিলিটি সেটাকে কিন্তু মেনটেন করতে পারে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাট্রপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এর বাংলা মানে হচ্ছে ক্ষয়িষ্ণুতা, অর্থাৎ সেটা কিন্তু অবলুপ্ত না হয়ে যায়, অবনতির পথে না যায় এবং সেটা যেন অ্যাজ ইট ইজ তার ফাংশন পারফর্ম করে। সো উইথ দিস নোট, কেমন লাগলো আজকের এডিটোরিয়ালটা জানিও। ইটস ভেরি ডিফিকাল্ট থ্রু আন্ডারস্ট্যান্ড এডিটোরিয়াল যদি তোমরা প্রথম দিকে শুরু করো, বাট রেগুলার যদি ডিসকাশন করতে থাকো হোপফুলি এটা তোমাদের নলেজ লেভেলকে অনেক বেশি এনহ্যান্স করবে। লাস্টলি, as usual, I request you to like, share the video and subscribe to my channel for getting more updates regarding the videos and regarding the educational aspect. Join my Telegram channel to get the PDF and তোমরা যদি ডেডিকেটেড মেন্টরশিপ প্রোগ্রাম চাও, আমার থেকে গাইডেন্স নিতে চাও চাকরির পরীক্ষার জন্য, তাহলে ডেফিনেটলি আমাকে মেল করো এবং তোমরা কিভাবে আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তোমাদের কোয়ারিজ জানিও। I will definitely guide you as follows. So with this note, I am bringing this class to an end এবং কালকে আবার অ্যাজ ইউজুয়াল এডিটোরিয়াল ডিসকাশনস থাকবে এবং তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে, আজকে থেকে কি কি নতুন শিখলে এবং যে জায়গাগুলো আমি ভিডিওর মাঝখানে তোমাদের কমেন্ট করে জানাতে বললাম অবশ্যই আমাকে জানিও। চলো, হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার।